তাহলে আমরা টোটাল আইডিয়াটা কি পাইলাম? আমরা পুরো কেমিস্ট্রিটাকে দুই ভাগে ভাগ করতে পারি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি বা মাপা হলে ওটাকে বলা হবে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। ভলিউম মাপা যেতে পারে, ওজন মাপা যেতে পারে, ওটার উপর দুই ভাগে ভাগ করছে, ভলিউমেট্রিক কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, গ্র্যাভিমেট্রিক টু কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। যাক গেল। এরপর কোয়ালিটেটিভটা কি? কোয়ালিটেটিভটা কি আমরা জানি যে কোনো একটা এলিমেন্ট, পিরিয়ডিক টেবিলের যে কোনো একটা এলিমেন্টকে আমরা যদি আগুনে ছেড়ে দিই, এগুলা কোনো বৈশিষ্ট্যপূর্ণ একটা কালার দেয়, অর্থাৎ একটা ফ্লেমের মধ্যে এগুলো একটা কালার দেয়, এবং কালার দিয়ে আমরা ডিফার করতে পারি যে এটা কোন ধরনের এলিমেন্ট আমরা ইউজ করছি। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি এই 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 টেস্টটাকে বলা হচ্ছে ফ্লেম টেস্ট। এবং ফ্লেম টেস্ট জানার আগে আমাদেরকে জানতে হবে ফ্লেমটা কি জিনিস, এবং এই ফ্লেমটা রিলেটেড বুনসেন বার্নার এগুলো জানতে হবে। তাহলে আমরা বুনসেন বার্নারটা একটু দেখে আসি, আমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে ফ্লেম টেস্ট শেখার আগে বা বুনসেন বার্নার শেখার আগে আমরা দুইটা ছবি দেখতেছি, এবং দুইটা ছবি আমরা বুঝতে পারতেছি একটা অপেক্ষাকৃত উজ্জ্বল, একটা উজ্জ্বল, আর একটা খুব একটা উজ্জ্বল না, খুব একটা বোঝা যাচ্ছে না, অনুজ্জ্বল শিখা। এভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা উজ্জ্বল শিখা ব্রাইট ব্রাইট ফ্লেম, আরেকটাকে আমরা ডিম ফ্লেম বলতেছি যেটা হচ্ছে অনুজ্জ্বল। তাহলে উজ্জ্বল অনুজ্জ্বলের প্রশ্নটা কোথা থেকে আসতেছে এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে এখানে কি কি আছে। একটা ফ্লেমের অংশ দেখতেছি, এখানের মধ্যে আমরা দেখতেছি একটা বেস আছে, এগুলো তো ইজি ব্যাপার। এখানে একটা পয়েন্টের উপর আসলে টোটাল ডিফারেন্সটা ম্যাটার করে। এটা হচ্ছে এখানে দেখো একটা এয়ার হোল আছে, একটা বাতাসের ছিদ্র আছে। এই বাতাসের ছিদ্রটা যদি কমপ্লিটলি খোলা থাকে তাহলে খুব বেশি বাতাস আসতে পারে, আর এই ছিদ্রটা যদি বন্ধ থাকে খুব একটা বাতাস আসতে পারে না। এটার উপরই আসলে উজ্জ্বল শিখা অনুজ্জ্বল শিখা ফুল বিষয়টা ডিপেন্ড করে। কিভাবে? আমরা যাই নিচে, দুইটা ডিফারেন্সে আমরা কি পেলাম? একটা মাত্র ডিফারেন্স। একটার ক্ষেত্রে বাতাসের জন্য যে বায়ু ছিদ্রটা ছিল এয়ার হোল, এটা অফ ছিল একটার ক্ষেত্রে, আরেকটা এয়ার হোল অন ছিল। এখন আমরা চিন্তা করি এয়ার হোল যদি অফ থাকে অক্সিজেনের পরিমাণ কিরকম হবে? এয়ার হোল যদি অফ থাকে বাতাস কিন্তু খুব একটা ঢুকতে পারবে না। এটা যদি অফ থাকে বাতাস কি ঢুকতে পারবে? বাতাস কিন্তু ঢুকতে পারবে না। যদি বাতাস ঢুকতে না পারে তাহলে আমরা কি বলতে পারি অক্সিজেন কম আসতেছে? আচ্ছা, অক্সিজেন কম আসতেছে। আর যেটা এয়ার হোল অন আছে ওটার অক্সিজেন বেশি আসতেছে। এখন আমরা জানি অক্সিজেন বেশি আসা, অক্সিজেন কিসে হেল্প করে? কম্বাসশনে হেল্প করে, অর্থাৎ দহনে সাহায্য করে। তাহলে যেখানে অক্সিজেন কম আসতেছে ওটা কি কমপ্লিটলি দহন হতে পারবে? পারবে না, অক্সিজেন যেহেতু কম। আর যেখানে অক্সিজেন বেশি ওটা কমপ্লিটলি দহন হতে পারবে, অর্থাৎ কমপ্লিটলি ম্যাটেরিয়াল গুলো পুড়ে যাবে। ম্যাটেরিয়াল পুরা বলতে আমরা কি বুঝতেছি? আমাদের মনে রাখা লাগবে, আমরা জানি আমাদের অর্গানিক সাবস্টেন্স যা আছে সবগুলা কার্বন দিয়ে তৈরি, এবং আমরা জানি পোড়া বলতে আমরা কার্বনের সঙ্গে পোড়ার কথাই বুঝাই সাধারণত। আমরা যদি চিন্তা করি অ্যালকেন CH4, এটা পুড়ে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এগুলো মূলত আমাদের সবগুলা জ্বালানি এই কার্বন রিলেটেড। সো আমরা জানি পোড়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সো আমরা কার্বন ডাই অক্সাইড দিয়ে বিচার করি। ফর এক্সাম্পল আমরা জানি নর্মালি পোড়ার ফলে কার্বন এবং অক্সিজেন অ্যাড হয়ে কার্বন ডাই অক্সাইড হওয়ার কথা, এটা হচ্ছে কমপ্লিট কনভার্সনের কথা। তাহলে যার ক্ষেত্রে অক্সিজেন বেশি ওই তার ক্ষেত্রে কার্বন অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে একদম কমপ্লিটলি পুড়ে যাবে না? যদি কমপ্লিটলি পুড়ে যায় কার্বন ডাই অক্সাইড কমপ্লিটলি তৈরি হয়ে গেল, তাহলে কার্বন ডাই অক্সাইড কমপ্লিটলি তৈরি হবে যার ক্ষেত্রে অক্সিজেন বেশি। কিন্তু যার ক্ষেত্রে অক্সিজেন কম তার ক্ষেত্রে কি কার্বনটা কমপ্লিটলি পুড়তে পারবে? পারবে না। তার মানে কিছু কার্বন থাকবে যারা কোনো অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হওয়ার মতো অক্সিজেন পায় নাই, কারণ কি? অক্সিজেন এনাফ নাই। কারণ কি? এয়ার হোলটা অফ। তাহলে অক্সিজেন না পাইলে এই কার্বনটা কি থেকে যাচ্ছে? আলটিমেটলি নিজের মতো খোলা কার্বন থেকে যাচ্ছে, এখানে কোনো অক্সিজেন অ্যাড হতে পারে না। বা অক্সিজেন কতগুলা কার্বন থাকবে যাদের মধ্যে অক্সিজেন পার্শিয়ালি অ্যাড হয়েছে, CO2 ফর্ম হতে পারে না, কার্বন মনোক্সাইড অ্যাড হয়েছে। তাহলে এদেরকে কি আমরা বলতে পারি এদের মধ্য থেকে এই আরেকটা অক্সিজেন অ্যাড হতে পারে, এদের সাথে অবশ্যই অক্সিজেন অ্যাড হতে পারে, এবং অক্সিজেন অ্যাড হতে পারে এই অংশ থেকে আমরা বলতে পারি এই এরা কমপ্লিটলি কনভার্সন হয় না, ইনকমপ্লিট কনভার্সন। আর এদের ক্ষেত্রে কমপ্লিট কনভার্সন হয়েছে। তাহলে আমরা যদি ফ্লেম দিয়ে একটু করে চিন্তা করি, ফ্লেমের দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের এই এখানে ফ্লেমের মধ্যে যদি কমপ্লিট কনভার্সন না হয়, এখানে কার্বন মলিকিউল, কার্বন মলিকিউল, কার্বন মনোক্সাইড মলিকিউল এগুলো রয়ে গেছে না? যদি কার্বন মনোক্সাইড মলিকিউল গুলো রয়ে যায় তাহলে এখানে কি আমরা বলতে পারি এই এখানে আমাদের এই জিনিসগুলা আলোটাকে রিফ্লেক্ট করতেছে চারদিকে, খুব ভালো মতো রিফ্লেক্ট করতেছে, এবং রিফ্লেক্ট করার কারণে এই জিনিসটা উজ্জ্বল দেখায়। অন্যদিকে আমরা যদি দেখি আমাদের এই ডিম রেখাটার মধ্যে কার্বন গুলো কমপ্লিটলি পুড়ে গেছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে, এবং আমরা জানি কার্বন ডাই অক্সাইড বাতাস হিসেবে উড়ে গেছে। তাহলে এখানের মধ্যে কোনো পার্টিকেল নাই যেটা এটাকে রিফ্লেক্ট করবে, দ্যাটস ওয়াই এটাকে অনুজ্জ্বল দেখাচ্ছে। তাহলে উজ্জ্বল দেখাচ্ছে কারণ হচ্ছে রিফ্লেক্টর আছে। এখন আমার বুঝতে হবে রিফ্লেক্ট যেটা করতেছে ওই কার্বনটা এক ধরনের, এই কার্বনটা অক্সিজেন নিয়ে আবার কি হতে পারে, তোমার ইয়া হতে পারে, এইখান থেকে বিজারণ শিখা
জারণ শিখা আসতেছে, আমরা ওখানে যাচ্ছি না। আমাদের বুঝতে হবে এই কার্বন গুলা যদি বাকি থাকে, তাহলে এই কার্বন গুলা আমরা যদি এখানের উপর কোনো কিছু রাখি, ফর এক্সাম্পল ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রান্নাঘরের হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিলের তলায় কি হয়ে যায়, ইয়া হয়ে যায় না, কালো শীষ কালি পড়ে যায় না? কারণ কি? কারণ হচ্ছে এখানে অসম্পূর্ণ দহন হয়, অর্থাৎ সম্পূর্ণ দহন হয় না, ইনকমপ্লিট কম্বাসশন হয়, কার্বন গুলো থেকে যায়। তাহলে আমরা কি বলতে পারি রান্নাঘরে যে হাঁড়ি পাতিল থাকে ওগুলা কি উজ্জ্বল শিখায় হয়, অনুজ্জ্বল শিখায় হয় না। তাহলে আমরা বলতে পারি শীষকালী কনসেপ্টটা এই যে কার্বনের বাকি থাকার কনসেপ্টটা শুধুমাত্র উজ্জ্বল শিখায় পাওয়া যাবে। কারণ কি উজ্জ্বল শিখায় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বাকি থাকে, কার্বন বাকি থাকে, যেগুলা পরবর্তীতে এই তলানির মধ্যে লেগে যায়, শীষকালী বলা হচ্ছে ওটাকে। কিন্তু যেটাতে কার্বনের ফুল কম্বাসশন হয় ওখানে কোনো রিফ্লেক্টর নাই, তাহলে ওখানে কি শীষকালী তৈরি হবে? না, ওখানে শীষকালী তৈরি হবে না। তাহলে শীষকালী যেটা তৈরি হয় না, আমরা জানি আমাদের টেস্ট টিউব দিয়ে যেসব টেস্ট করা হয়, আমাদের ল্যাবরেটরিতে যেসব টেস্ট করা হয়, ওখানে তুমি কখনো দেখবা না টেস্ট টিউবের নিচে রান্নাঘরের হাঁড়ি পাতিলের মতো কালি জমে গেছে, কখনো দেখবা না। তাইলে আমরা কি বলতে পারি পরীক্ষাগারে সবসময় অনুজ্জ্বল শিখা ইউজ করা হয়, অর্থাৎ পরীক্ষাগারে সবসময় অক্সিজেনের সাপ্লাইটা ফুল রাখা হয়, অর্থাৎ পরীক্ষাগারে এয়ার হোলটা সবসময় অন রাখা হয় এই বুনসেন বার্নারে। তাহলে আমরা বুঝতে পারলাম বুনসেন বার্নারের দুই ধরনের শিখা, উজ্জ্বল এবং অনুজ্জ্বল শিখার দুই ধরনের টেস্ট আমরা পাইলাম, এবং কোনটার ক্ষেত্রে শীষকালী হয় কোনটার ক্ষেত্রে হয় না এগুলো আমরা একটা থেকে একটা পড়ে ফেললাম, এবং পরীক্ষাগারে কোনটা ইউজ হয় পড়ে ফেললাম। এখন আমরা ফ্লেম বিষয়টা কি একটু ডিটেইলস জানি। ফ্লেমটা আমরা যদি দেখি, ফ্লেমের ছবি যদি দেখি, ফ্লেমটা এরকম কিছু একটা, অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখতেছি সেন্টারটা খুবই কালো, এরপরে আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছে, সেন্টারটা খুবই উজ্জ্বল, আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছে। আমরা যদি আরেকটু দেখি, সেন্টারটা খুবই উজ্জ্বল, আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছে, অর্থাৎ আমরা বিভিন্ন বিভিন্ন ছবি দেখতে পারি, সবগুলাই সেম, সেন্টারটা দেখতেছি খুবই উজ্জ্বল আর আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছে। ওকে, এই অংশটা অনুজ্জ্বল, এটা উজ্জ্বল। তাহলে আমরা বলতে পারি, আমরা একটু আগে জানলাম কি উজ্জ্বল শিখা মানেই এখানে প্রচুর পরিমাণে কার্বন আর কার্বন মনোক্সাইড আছে, ঠিক আছে। আর অনুজ্জ্বল শিখা মানে কি এখানে কার্বন ডাই অক্সাইড হয়ে এগুলো চলে গেছে, দ্যাটস ওয়াই এরা খুব একটা রিফ্লেক্ট করতে পারতেছে না। এই সেন্টার অংশটা যেভাবে রিফ্লেক্ট করতেছে বাকিটা রিফ্লেক্ট করতেছে না। তাহলে আমরা বুঝলাম সবগুলা সেন্টারে কি থাকবে, আমরা যদি এই সেন্টারটা নিয়ে কথা বলি, সবগুলা সেন্টারে কি থাকবে, কার্বন আর কার্বন মনোক্সাইড থাকবে, এবং এই কার্বন এবং কার্বন মনোক্সাইডটা একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে যাচ্ছে, এজন্য বাইরে আর কিছু থাকতেছে না। এটা কিন্তু সিম্পল, আমরা জানি এই সেন্টারটা সব সময় কি দিয়ে তৈরি হবে, কার্বন এবং কার্বন মনোক্সাইড। কারণ কি অক্সিজেন সর্বপ্রথম কার্বনের মুখোমুখি হচ্ছে, আমরা যদি ধরি এটা একটা নল, নল থেকে অক্সিজেন আসতেছে এবং কার্বনের সঙ্গে প্রথম ইন্টারেকশন হচ্ছে এই অংশে, এবং প্রথম ইন্টারেকশনেই দেখা যাচ্ছে কার্বনের সাথে অক্সিজেন সাথে সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারতেছে না, কার্বন মনোক্সাইড। দ্যাটস ওয়াই নল থেকে বা আমরা যে বুনসেন বার্নারের যে টিউবটা দেখতেছি, এই টিউব থেকে প্রথম যে শিখাটা উঠতেছে ওটা দেখা যাচ্ছে কার্বন আর কার্বন মনোক্সাইডের তৈরি, এবং ওটা উজ্জ্বল হচ্ছে। এবং আস্তে আস্তে যখন শিখাটা থেকে দূরে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ডারি যে শিখাটা পাওয়া যাচ্ছে এটার চারপাশে, ওখানে আস্তে আস্তে কি অক্সিজেন টাইম পাইছে কার্বনের সঙ্গে অ্যাড হওয়ার, দ্যাটস ওয়াই এখানে কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে গেছে, দ্যাটস ওয়াই বাইরের অংশটা খুব একটা উজ্জ্বল দেখা যাচ্ছে না সেন্টারের তুলনায়। এখন বাইরের অংশটাকে বলা হয় জারণ মণ্ডল, আর ভিতরের অংশটাকে বলা হয় বিজারণ মণ্ডল। আমাদের বুঝতে হবে বিজারণ নাম দেওয়ার কারণ কি আর জারণ নাম দেওয়ার কারণ কি, আমাদের বুঝতে হবে কোনটা বেশি টেম্পারেচার হবে। ফার্স্ট অফ অল আমরা জানি বিজারণ অর্থ, জারণ অর্থ কি অক্সিডেশন আর রিডাকশন। অক্সিডেশন মানেই হচ্ছে কোনো কিছুর সাথে অক্সিজেন অ্যাড করা, আর বিজারণ মানে হচ্ছে কোনো কিছুর সাথে হাইড্রোজেন অ্যাড করা। ইন সাম কেস আমরা বলতে পারি কোনো কিছুর থেকে অক্সিজেন সরাইয়ে নেওয়া, এটা অক্সিজেন অ্যাড করা যদি হয় অক্সিডেশন, অক্সিজেন সরাইয়ে নেওয়া মানে হচ্ছে রিডাকশন, অথবা হাইড্রোজেন যোগ করা, অথবা অক্সিজেন যোগ করার ক্ষমতা থাকা, সবকিছু বিজারণ। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মধ্যে পার্থক্য কি? কার্বন ডাই অক্সাইড এবং কার্বন অথবা কার্বন মনোক্সাইডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানের মধ্যে অক্সিজেনটা অ্যাড হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি বাইরের যে এরিয়াটা ওখানের মধ্যে অক্সিজেনটা অ্যাড হচ্ছে, একদম ফাইনালি অ্যাড হয়ে যাচ্ছে, তাইলে এই বাইরের এরিয়াটাকে আমরা বলতেছি এজন্য জারণ মণ্ডল। আর জারণ মণ্ডল থেকে একটা অক্সিজেন যদি বাদ দাও, এটা কি কার্বন মনোক্সাইড তৈরি করতেছে, দুইটা অক্সিজেন বাদ দিলে কার্বন তৈরি করতেছে, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে বিজারণ মণ্ডল। কেন বিজারণ মণ্ডল? যদিও এখানে অক্সিজেন অ্যাড হচ্ছে, যদিও এখানে অক্সিজেন অ্যাড হচ্ছে, তারপর জারণ না বলে বিজারণ বলতেছি না কেন? কারণ হচ্ছে কার্বন মনোক্সাইডের একটা অক্সিজেন অ্যাড করার ক্ষমতা আছে, অর্থাৎ এরা বিজারক হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অক্সিজেন অ্যাড করানোর মাধ্যমে এই বিজারক গুলা কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে।
জারণ করার ক্ষমতা থাকলে এদেরকে আমরা বিজারক বলি। যেহেতু বিজারকের পটেনশিয়াল আছে, দ্যাটস ওয়াই এই অংশটাকে বলা হচ্ছে বিজারণ মন্ডল। আমি যদি পুরো জিনিসটা আরেকবার বুঝাই বলি, বাইরের অংশটাতে টোটাল অক্সিজেন সব লেগে গেছে, এবং অক্সিজেন লাগে কি আমরা বলি জারণ বা অক্সিডেশন। তাহলে বাইরেরটা জারণ মন্ডল, এতটুকু আমরা ক্লিয়ার বুঝলাম। কিন্তু জারণ হতে হলে প্রথমে এই অংশটার সাথে অক্সিজেন অ্যাড হতে হবে। তাহলে এই জারণটা হচ্ছে কোনটা, বিজারক গুলার উপর ডিপেন্ড করে না? যেহেতু বিজারক সবগুলো প্রেজেন্ট এই অংশে, বিজারক কাকে বলা হয়? যার জারণ করার ক্ষমতা আছে। ঠিক আছে, যে জারণ করার ক্ষমতা রাখে তাকেই বলা হয় বিজারক। তাহলে কার্বন মনোক্সাইড অক্সিজেন নেওয়ার ক্ষমতা রাখে? হ্যাঁ রাখে। তাহলে অক্সিজেন নিলেই সে কি করতেছে, মূলত জারণ করতেছে। তাই একে বলা হচ্ছে বিজারক, আর বিজারকে ভর্তি ওই এরিয়াটাকে বলা হচ্ছে বিজারণ মন্ডল। জারণ মন্ডল বিজারণ মন্ডল দুইটা আলাদা নামকরণ করলাম। তাহলে আমাদের নেক্সট যে পয়েন্টটায় আসতে হবে, এটা হচ্ছে কোনটা বেশি তাপ উৎপন্ন করবে। সিম্পল, আমরা দেখতেছি কি কার্বন প্রথম অংশে, শিখার যে প্রথম অংশ, ওটাতে খুব বেশি কিন্তু পুরা টাইম পাচ্ছে না। অথচ বাইরে আমরা যদি দেখি, বাইরে যে জারণ মন্ডলটা, ওখানে কিন্তু একদম কমপ্লিট কনভার্সন হয়ে গেছে। তাহলে কমপ্লিট কনভার্সন যেটা, ওখানে বেশি টেম্পারেচার পাওয়া যাবে, প্রায় 1570 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যাবে। আর ইনকমপ্লিট যেটা, ওখানে কম টেম্পারেচার পাওয়া যাবে, 1540 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পড়ে ফেললাম ফ্লেমকে কি কি ভাগে ভাগ করতেছি, বিজারণ মন্ডল, জারণ মন্ডল। বিজারণ মন্ডলে অবশ্যই বিজারক কণাগুলো থাকবে, কার্বন মনোক্সাইড থাকবে, কার্বন থাকবে। আর জারণ মন্ডলে কোনো কণা থাকবে না, কোনো কণা না থাকার ফলে এটা অনুজ্জ্বল হবে। আর বিজারক মন্ডলে কণা থাকার ফলে এটা উজ্জ্বল হবে। আরো আমরা বলতে পারি বিজারক মন্ডল কণা থাকার কারণ কি, কারণ হচ্ছে কমপ্লিট কম্বাসন হচ্ছে না। কমপ্লিট কম্বাসন না হলে এটা কি হবে, অবশ্যই এখানে আমরা কি পাবো, উজ্জ্বল রেখা পাবো, কারণ কি এরা লাইট রিফ্লেক্ট করতেছে। অন্যদিকে ইনকমপ্লিট পার্টটাতে, যেহেতু সরি, ইনকমপ্লিটটাতে আমরা উজ্জ্বল রেখা পাবো লাইট রিফ্লেকশনের কারণে। আর যেটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে কার্বন ডাইঅক্সাইড তো চলেই গেছে, ওখানে কোনো কণা বাকি নেই, দ্যাটস ওয়াই ওটা অনুজ্জ্বল দেখা যাবে। সো ফ্লেমের মধ্যে পার্টগুলো আমরা বুঝলাম, এবং এই ফ্লেমের পার্টগুলো যদি বোঝা হয়ে যায়, আমাদের মোটামুটি ফ্লেম টেস্টের বিষয়গুলো চলে আসছে। এবং আমাদের মনে রাখা লাগবে, ফ্লেম টেস্টে আবার দুই ধরনের আমরা পড়লাম, যে উজ্জ্বল শিখা, অনুজ্জ্বল শিখা। এই শিখাটা, প্রত্যেকটা শিখার মধ্যে দুইটা পার্ট আছে। আবার প্রত্যেকটা শিখা ইন্ডিভিজুয়ালি উজ্জ্বল হতে পারে বা অনুজ্জ্বল হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের শিখা নিয়ে টোটাল কথা ছিল এটা, বুনসেন বার্নার নিয়ে টোটাল কথা ছিল এটা। আসসালামু আলাইকুম।